হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও আমি তানমিন হোসেন তন্দ্রা চলে এলাম গুরু ক্লাবের পক্ষ থেকে আরেকটি প্র্যাকটিস শো নিয়ে। তো আজকে আমাদের প্র্যাকটিস সেশনটা একটু লম্বা হবে। আজকে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে গল্প করব, আড্ডা দিব, আর অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা করব। তো আশা করি আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত হবেন। যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তারা আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমার স্ক্রিনটা, আর কারা কারা কোত্থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আজকের যে বিষয়ের উপর আমরা প্র্যাকটিস শোটা করব সেটা হচ্ছে আমাদেরকে আপনারা জানিয়ে দিন কি কোথা থেকে দেখছেন, আমাকে কমেন্ট করে জানান যাতে আমি দেখতে পারি যে মানে কানেক্টেড হতে পারি আপনাদের সবার সাথে। আমাকে কমেন্ট করে একটু জানান। আচ্ছা, অলরেডি আমাদের একজন কমেন্ট করেছেন, মামুনা শিফা লিখেছেন আমি ঢাকা থেকে দেখছি। আচ্ছা, ঠিক আছে। আর কে কে আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন এটাও আমাকে জানিয়ে দেবেন। এরপরে আমরা আমাদের যে প্র্যাকটিস সেশনটা রয়েছে সেটা শুরু করব। আচ্ছা, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য স্ক্রিনটা আসছে না। ওকে। তো আমরা আমাদের যে প্র্যাকটিস সেশনটা আছে সেটা শুরু করতে যাচ্ছি। তো আজকের যে প্র্যাকটিস সেশনটা সেটার প্রথম প্রশ্নটা আমরা আপনাদের স্ক্রিনের সামনে দিচ্ছি। তো যারা যারা আমাদের দেখছেন প্র্যাকটিস শোটা তাদের সবাইকে আমি বলবো যে আমাদের লাইভটা শেয়ার করে দিতে এবং আমাদের জানাতে যে আপনারা ঠিক মতো দেখছেন কিনা স্ক্রিন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, এটা আমাকে একটু কমেন্ট করেও জানাবেন। আচ্ছা, আমরা আজকে বাংলাদেশ বিষয়গুলির উপরে প্র্যাকটিস সেশনটা করতে যাচ্ছি। আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে, টেস্ট ক্রিকেটের সদস্য হিসেবে বাংলাদেশের অবস্থান কি? সপ্তম, অষ্টম, নবম, দশম। আপনারা যারা যারা আমাদের সাথে লাইভটি দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান যে এটা সঠিক উত্তর কোনটা হতে পারে। টেস্ট ক্রিকেটের সদস্য হিসেবে বাংলাদেশের অবস্থান কি? আপনারা হয়তো সবাই ক্রিকেট খেলা দেখেন। বাংলাদেশের অবস্থা খুবই নাজেহাল দেখি আর কি। আমাদেরকে কমেন্ট করে জানান যে টেস্ট ক্রিকেট সদস্য হিসেবে বাংলাদেশের অবস্থান কি? সপ্তম, অষ্টম, নবম, দশম।
আচ্ছা, আমরা একটা সিলেক্ট করে দেখি। আমরা অষ্টম ক্লিক করে দেখি এটা সঠিক উত্তর কিনা। ও নো, দশম হচ্ছে সঠিক উত্তর। 1997 সাল থেকে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ওয়ানডে খেলুড়ে খেলোয়াড় দেশ হিসেবে ওয়ানডে খেলে আসছে। 2000 সালের 26 জুন তারা দশম টেস্ট খেলোয়াড় দেশ হিসেবে আইসিসির সদস্যপদ লাভ করে। বর্তমানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নবম। আচ্ছা, মেবি এটা একটু প্রবলেম আছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সরকারের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা যার অন্যতম কাজ। অপশনগুলো বলছি, ক্ষমতাসীন দলের, বিরোধী দলের, ক ও খ উভয়ের, নাকি স্পিকারের। তো দেখি কারা কারা কমেন্ট করেছেন। জেরিন তাসনিম রামিসা আপু লিখেছেন অপশন এ, ক্ষমতাসীন দলের, এবং জব সিকার লিখেছেন ঘ। তার মানে আচ্ছা, উনি হয়তো আগের প্রশ্নের উত্তর দিয়েছেন। আচ্ছা, আমাদের এই প্রশ্নের উত্তরটি দিন। সরকারের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা যার অন্যতম কাজ। ক্ষমতাসীন দলের, বিরোধী দলের, ক ও খ উভয়ের, নাকি স্পিকারের। আপনারা যারা যারা আমাদের লাইভটা দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান যে কোনটি সঠিক উত্তর হতে পারে। আচ্ছা, আমাদের অলরেডি দুইজন কমেন্ট করে জানিয়েছেন। জব সিকার লিখেছেন অপশন গ, ক ও খ উভয়ের, এবং জারিন তাসনিম রামিসা লিখেছেন অপশন ডি, স্পিকারের। সো দুইজন দুই রকমের উত্তর দিচ্ছেন। তো আমি অপশন সি, ক ও খ উভয়ের অপশনটা ক্লিক করে দেখি এটা সঠিক উত্তর কিনা। না, সঠিক উত্তর হচ্ছে বিরোধী দলের। সো এটা সঠিক উত্তর হবে বিরোধী দলের। যারা যারা কমেন্ট করেছেন তাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনারা সঠিক উত্তরটা জেনে নিলেন যে বিরোধী দলের হবে। এটার ব্যাখ্যাটা আমরা একটু ছোট করে পড়ে নেই। সরকারের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা বিরোধী দলের অন্যতম কাজ। এ প্রসঙ্গে জন স্টুয়ার্ট মিল বইয়ে লিখেছেন, সুস্থ রাজনীতির জন্য স্থিতিশীলতার পক্ষের দল ও প্রগতিশীলতার বা সংস্কারের পক্ষের দল উভয় দরকার। এতে বিরোধী দল সরকারের জবাবদিহিতা দাবি উত্থাপন করতে পারে এবং সেই লক্ষ্যে কাজ করতে সক্ষম হয়। আর এই বিপরীতমুখী চিন্তাভাবনা এবং আদর্শের প্রতিদ্বন্দ্বিতা সমাজে সুস্থ রাজনীতির প্রতিফলন ঘটায়। আচ্ছা, মুশফিক সরকার ভাই লিখেছেন অপশন ডি। ভাইয়া, উত্তরটি হবে অপশন বি, বিরোধী দলের। আচ্ছা, আপনারা যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথেই আছেন আপনারা, এবং আশা করি সামনের প্রশ্নগুলোতেও থাকবেন এবং উত্তর করবেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? আই থিঙ্ক এটা সবাই পারবে। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রেমেন্দ্র মিত্র। আমাদেরকে কমেন্ট করে জানান যে কোনটি সঠিক উত্তর হতে পারে। মিস মায়া লিখেছেন অপশন এ, প্রমোদ চৌধুরী। এটা আপনাদের সকলেরই হচ্ছে। জারিন তাসনিম রামিসা আপু বলছেন অপশন এ, প্রমোদ চৌধুরী। আচ্ছা, দেখি আরো কে কে কমেন্ট করে, কার কার উত্তরটি সঠিক হয়। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। অনেকেই কমেন্ট করা শুরু করেছেন। আচ্ছা, জেরিন তাসনিম আপু বলেছেন প্রমোদ চৌধুরী জি। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন?
আর আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন তারা লাইভটাকে আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। এছাড়া আপনার কোনো গ্রুপ থাকলে সেই গ্রুপেও শেয়ার করতে পারেন, যাতে আপনারা সবাই মিলে একসাথে প্র্যাকটিস করতে পারেন কোশ্চেনগুলো। আচ্ছা, যেহেতু আমাদের মুশফিক সরকার ভাই বলছেন প্রমোদ চৌধুরী, তো আমাদের প্রমোদ চৌধুরী যেহেতু সবাই বলছেন এবং আমারও তাই মনে হচ্ছে, তাহলে এটা আমরা লক করে দেখি এটা সঠিক উত্তর কিনা। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ, এটা সঠিক উত্তর। তো ব্যাখ্যাটা আমরা ছোট্ট করে পড়ে নেই। বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করা সবুজপত্র বিংশ শতাব্দীর অন্যতম প্রধান সাময়িক পত্রিকা। এটি 1914 সালে প্রকাশিত হয় এবং সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে অবিস্মরণীয় এই সাময়িকী 1927 সালে বন্ধ হয়ে যায়। সবুজপত্রে কখনো কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয়, সবুজপত্রে কখনো কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয়নি। কলকাতার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গ্রন্থাগারে সবুজপত্রের সকল সংখ্যা সংরক্ষিত আছে। আচ্ছা, তো আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন এবং যারা কমেন্ট করেছেন, আশা করি পরের প্রশ্নের উত্তর আপনারা দেবেন। তো পরের প্রশ্নটি হচ্ছে, প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? অপশন এ ঢাকা ও কুমিল্লা, অপশন বি ময়মনসিংহ ও নেত্রকোনা, নাকি কুমিল্লা ও নোয়াখালী, এবং লাস্ট অপশন ময়মনসিংহ ও জামালপুর। আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনার কাছে কোনটি মনে হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, অলরেডি অনেকেই কমেন্ট করেছেন। মিস মায়া বলছেন অপশন সি কুমিল্লা ও নোয়াখালী। মামুন আশিক ভাই বলছেন অপশন এ ঢাকা ও কুমিল্লা। দেখি আরো যারা যারা আমাদের লাইভটা দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান যে কোনটি সঠিক উত্তর হবে। অলরেডি অনেকেই কমেন্ট করেছেন। বিলাসীর চিরকুট বলছেন কুমিল্লা ও নোয়াখালী। আচ্ছা, বিলাসীর চিরকুট আপনার পরিচয়টা জানতে পারলে ভালো হতো, যদি কোনো সমস্যা না থাকে। যেহেতু বেশিরভাগই বলছেন কুমিল্লা ও নোয়াখালী, তাহলে প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল, সেটার উত্তরটা আমরা কুমিল্লা ও নোয়াখালী সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। জি, এটা সঠিক উত্তর, কুমিল্লা এবং নোয়াখালী। এটা একটু ব্যাখ্যাটা পড়ি আমরা। পূর্ব দক্ষিণ পূর্ব বাংলার প্রাচীন জনপদের নাম সমতট। তাহলে পূর্ব দক্ষিণ পূর্ব বলতে বোঝাচ্ছে আমাদের যেটা বললো কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, এই সাইডটা আর কি। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি বলছি, নিচের কোন শহর দুটি নিচের কোন শহরটি দুটি মহাদেশে পড়েছে? যে শহরটা দুইটা মহাদেশের মধ্যে পড়েছে সেটা হচ্ছে ওয়েলসবার্গ, ইস্তাম্বুল, একটু প্রবলেম হচ্ছে, ওকে সরি, আরেকবার বলছি, নিচের কোন শহরটি দুটি মহাদেশে পড়েছে? ওরেনবার্গ, ইস্তাম্বুল, কানাককালে, নাকি সবগুলোই? আপনাদের সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন যে কোনটি সঠিক উত্তর হতে পারে। মিস মায়া বলছেন অপশন বি, তার মানে ইস্তাম্বুল, এবং জারিন তাসনিম রামেশা বলছেন সবগুলোই। আপনারা আরেকটু চিন্তা ভাবনা করে উত্তর দিন যে কোনটা হতে পারে, নিচের কোন শহরটি দুটি মহাদেশে পড়েছে।
আমাদেরকে কমেন্ট করে জানান। আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন যে সঠিক উত্তর কোনটি হবে। আচ্ছা, আমরা অপশন বিটা সিলেক্ট করছি। নিচের কোন শহরটি দুটি মহাদেশে পড়েছে? ইস্তাম্বুল। সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর কিনা। আচ্ছা, সবগুলোই। রাশিয়া ও তুরস্ক দেশ দুটি এশিয়া ও ইউরোপ মহাদেশে পড়েছে। রাশিয়ার ওরেনবার্গ নগরটি উভয় মহাদেশে পড়েছে। তুরস্কের ইস্তাম্বুল ও কানাকালে নগর দুটি ও উভয় মহাদেশে পড়েছে। তাহলে অলরেডি আমরা জানি যে তুরস্ক এবং রাশিয়া এই দুটি দেশ কিন্তু দুইটা করে মহাদেশের মধ্যে পড়েছে। একটা হচ্ছে রাশিয়ার কথা বললে এটাও এশিয়া এবং ইউরোপের মধ্যে, এবং তুরস্ক বললে সেটাও কিন্তু এশিয়া এবং ইউরোপের মধ্যে পড়েছে, একদম মিডল পয়েন্টে আর কি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন। আজকের প্র্যাকটিস সেশনটা কিন্তু বেশ বড় হতে যাচ্ছে, অনেকক্ষণ ধরে আপনাদের সাথে আমরা থাকবো। সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা হয়েছে? সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা হয়েছে? অপশনগুলো বলছি: 57 নং অনুচ্ছেদ, 52 নং অনুচ্ছেদ, 83 নং অনুচ্ছেদ, নাকি 48 নং অনুচ্ছেদ? এখানে আপনাদের সঠিক উত্তরটি আমাদেরকে জানিয়ে দিন কোনটা হতে পারে। আমাদের সাথে অনেকেই এখনো যুক্ত আছেন। যারা যারা দেখছেন তারা আমাদের কনফিউজ থাকলেও সমস্যা নেই, আমাদেরকে জানিয়ে দিন, এরপরে তো আমরা সঠিক উত্তর বলবোই। আসলে উত্তর দিতে কোনো লজ্জা নেই, সেটা সঠিক হোক আর ভুল হোক। ভুল হলে সেটা পরে শুধরে নিয়ে আবার আপনারা পরবর্তীতে যেন ভুল না হয় সেটা একটা শিক্ষা পাওয়া যায়। আর ভালো হলে তো ভালোই লাগে। তো আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে দেখবেন যে আপনারা উত্তরটা যাচাই করে নেবেন যে আপনার উত্তরটা ঠিক হচ্ছে কিনা। তো যারা যারা দেখছেন আমাদের লাইভটা, সেটা যদি পারেন তাহলে শেয়ার করে দিন, আর আপনাদের ফ্রেন্ডদেরকেও এখানে মেনশন করে দিতে পারেন, তাহলে তারাও উপকৃত হবে। এছাড়া আপনার ফ্রেন্ডসদের যে গ্রুপ রয়েছে বা ইউনিভার্সিটি, কলেজ, যেটাই বলেন, গ্রুপগুলো থাকলে সেখানেও আমাদের লাইভটাকে শেয়ার করে দিতে পারেন। আচ্ছা, একজন কমেন্ট করেছেন, মিস মায়া লিখেছেন খ। সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা হয়েছে? তিনি বলেছেন অপশন বি 52 নং অনুচ্ছেদ। মাসুম বিল্লাহ উনিও বলেছেন 52 নং অনুচ্ছেদ। এই তো সবাই সাহস নিয়ে উত্তর করছেন। তো যারা যারা দেখছেন তারাও আমাদেরকে উত্তরটি পাঠান, আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কে কে উত্তর দিচ্ছেন। জারিন তাসনিম রামিশা, ক্লিয়ার দেখা যাচ্ছে না, মেবি নেট প্রবলেম হচ্ছে, বাট এখানে ক্লিয়ার আসছে। আপু হয়তো আপনার নেট প্রবলেম করছে জন্য দেখতে পাচ্ছেন না। আচ্ছা, আমরা অপশন বিটা নিচ্ছি, 52 নং অনুচ্ছেদ। এটা লক করে দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। জি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য। এটার উত্তর 52 নং অনুচ্ছেদ। তো আমরা এটার একটু ক্লিয়ার ব্যাখ্যা দেখি। বাংলাদেশ সংবিধানের 52(1) নং অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাইতে পারিবে। ইহার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অনুরূপ অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদান করতে হইবে। স্পিকারের নিকট অনুরূপ নোটিশ প্রদানের দিন হইতে 14 দিনের পূর্বে বা 30 দিনের পর এই প্রস্তাব আলোচিত হইতে পারিবে না, এবং সংসদ অধিবেশনরত না থাকিলে স্পিকার অবিলম্বে সংসদ আহ্বান করিবেন।
এটা একদম টোটালি আমাদের সংবিধানের যে কথা সেটাই বলা হয়েছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, আমরা ব্যাখ্যাটা পড়ে নিলাম এবং পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কোন দলটি যুক্ত ফ্রন্টের অন্তর্ভুক্ত নয়? আচ্ছা, এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রশ্ন। কোন দলটি যুক্ত ফ্রন্টের অন্তর্ভুক্ত নয়? নেজামে ইসলাম, আওয়ামী মুসলিম লীগ নাকি গণতন্ত্রী দল? তো আশা করি আপনারা সকলেই জানেন যুক্ত ফ্রন্ট কয়টি দল নিয়ে গঠিত হয়েছিল এবং সেখান থেকে এখানে কোনটা হবে সঠিক উত্তর আমাদেরকে কমেন্ট করে জানান। অনেকেই আপনারা আমাদের লাইভটা দেখছেন, আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট করে যে সঠিক উত্তর কোনটি। আপনারা যদি কমেন্ট করেন তাহলে হচ্ছে ইন্টারেকশনটা ভালো হয়। আসলে আপনারাও কথা বলেন, আমিও কথা বলি, ভালোভাবে ইন্টারেকশন করা যায়। আচ্ছা, মিস মায়া বলছেন অপশন এ নেজামে ইসলাম। মামুন আশিক ভাই বলছেন আওয়ামী মুসলিম লীগ। সরি, মামুন আশিক ভাই বলছেন অপশন ডি গণতন্ত্রী দল। এবং জারিন তাসনিম রামিশা আপু বলছেন অপশন এ। আচ্ছা, আমাদের সঠিক উত্তরটি জানিয়ে দিন। আরো যারা যারা দেখছেন আমাদের সাথে লাইভটি, তারা আমাদের কমেন্ট করে জানান যে কোনটি সঠিক উত্তর হতে পারে। আচ্ছা, আমরা অপশন ডি দেখি, অপশন ডি এটা সঠিক উত্তর হয় কিনা। আমরা এটা সিলেক্ট করে দেখি, গণতন্ত্রী দল। এটা সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর কিনা। আচ্ছা, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, মুসলিম লীগ। পূর্ব পাকিস্তান গণপরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে 1950 সালের 4 ডিসেম্বর 4টি সমমনা দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। এসব দল হলো আওয়ামী মুসলিম লীগ, নেজামে ইসলাম, কৃষক শ্রমিক পার্টি এবং গণতন্ত্রী দল। এই 4টি দল নিয়ে হচ্ছে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল। তো মুসলিম লীগ হচ্ছে যুক্ত ফ্রন্টের অন্তর্ভুক্ত নয়। তো আপনারা জিনিসটা শিওর হয়ে গেলেন। মিস মায়া, আপনার কষ্ট পাওয়ার কিছু নেই। আমরা পরবর্তী আরো অনেকগুলো কোশ্চেন করব, সেগুলো ইনশাল্লাহ আপনি সঠিক উত্তর দিতে পারবেন, আর দুঃখ পাবেন না। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন কে? ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন কে? লর্ড কার্জন, লর্ড ডালহৌসি, লর্ড লিটন, লর্ড রিপন। ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন কে? লর্ড কার্জন, লর্ড ডালহৌসি, লর্ড লিটন, লর্ড রিপন। আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন যে কোনটি সঠিক উত্তর হবে। আমি আপনাদের মন্তব্যের জন্য অপেক্ষা করছি। আপনারা উত্তর দিলে আমি তখন সিলেক্ট করব এবং দেখব যে কোনটি সঠিক উত্তর। এর পাশাপাশি আমরা ব্যাখ্যাটাও পড়ব। আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের প্রতিদিন রোজার মাসে প্রতিদিন সকাল 11টার সময় আমরা প্র্যাকটিস শো করি এবং বিকাল 3টার সময় আমরা কুইজ শো করে থাকি। তো সেগুলোতে আপনাদের আমন্ত্রণ রইল যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন। ফাহিম হাসান লিখেছেন অপশন এ লর্ড কার্জন। জারিন তাসনিম রামিশা বলেছেন অপশন বি লর্ড ডালহৌসি। মিস মায়া বলেছেন অপশন বি লর্ড ডালহৌসি। দেখি আরো কিছুক্ষণ অপেক্ষা করি কেউ সঠিক উত্তর দিচ্ছে কিনা। আরো অনেকে কমেন্ট করে জানান যে কোনটা উত্তর হতে পারে। আনিল আক্তার আপু বলছেন অপশন বি লর্ড ডালহৌসি।
আচ্ছা, যেহেতু অনেকেই অপশন বি বলছেন লর্ড ডালহৌসি, তো আমরা এটা সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর কিনা। নো, এটা রং অ্যান্সার। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে লর্ড কার্জন। তো আমরা ব্যাখ্যাটা একটু পড়ে নেই। বহু দুষ্প্রাপ্য বই ও নথির সংগ্রহ নিয়ে 1903 সালে কলকাতায় ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন ভাইসরয় এবং গভর্নর জেনারেল লর্ড কার্জন এই লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইম্পেরিয়াল লাইব্রেরি, দ্য ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার নামে পরিচিত। আপনারা যারা যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা সঠিক উত্তর দিয়েছেন, ফাহিম হাসান ভাই একমাত্র যিনি সঠিক উত্তর দিয়েছেন, আপনাকেও ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? বিয়াম, নাইম, টিটিসি, ইউজিসি। কোনটি সঠিক উত্তর হবে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। মামুন আশিক ভাই বলছেন অপশন ডি, ইউজিসি। শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? আরো সবাই কমেন্ট করে জানিয়ে দিন যে আপনাদের কি মনে হচ্ছে। যদি কনফিউজড থাকেন সমস্যা নেই, আমাদেরকে জানিয়ে দিন আপনারা। আচ্ছা, মামুন আশিক ভাই হয়তো তার অ্যান্সারটা একটু চেঞ্জ করেছেন, সে অপশন সি বলছেন, টিটিসি। এবং আনিলা আক্তার আপু বলছেন অপশন সি, ফাহিম হাসান ভাই বলছেন অপশন সি, মিস মায়া বলছেন অপশন বি, এবং জারিন তাসনিম রামিশা আপু বলছেন সি। জি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্টগুলো করার জন্য। এবং আরো যারা দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানান যে সঠিক উত্তর কি মনে হচ্ছে, অপশন সি। নতুন একজন কমেন্ট করেছেন হাবিবুল্লাহ হাবিব ভাই, তিনি লিখেছেন অপশন বি, নাইম। আচ্ছা, দেখি সঠিক উত্তর কোনটি হয়। আমরা অপশন সি যেহেতু বেশি পেয়েছি, টিটিসি, সো আমরা টিটিসিটাই সিলেক্ট করে দেখি এবং লক করি যে এটা সঠিক উত্তর কিনা। নো, এটা সঠিক উত্তর না, সঠিক উত্তর হচ্ছে নাইম। তো আমরা এটার ব্যাখ্যাটা একটু পড়ে নিই। আমরা সংখ্যাগরিষ্ঠভাবে ভুল উত্তর দিয়েছি। আমরা সঠিক উত্তরটা জেনে নিই এবং ব্যাখ্যাটাও সাথে জেনে নিই। বাংলাদেশের শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, নাইম। সংক্ষেপে এটাকে নাইম বলা হয়। নাইমের লক্ষ্য হচ্ছে শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণকে জ্ঞান, পেশাগত দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের গুণাবলী দ্বারা সমৃদ্ধ করা। 1959 সালে প্রতিষ্ঠিত এডুকেশন এক্সটেনশন সেন্টার 1992 সালে নাইমে রূপান্তরিত হয়েছে। আশা করি আমাদের এসব ব্যাখ্যা এবং উত্তর জেনে আপনারা উপকৃত হচ্ছেন এবং নতুন নতুন ইনফরমেশনগুলো আপনারা গ্যাদার করতে পারছেন। এবং আমরা আরো কিন্তু অনেকক্ষণ আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আরো ইন্টারেস্টিং কোশ্চেন আশা করি আমরা নিয়ে আসব। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে গেলাম। বাংলাদেশের কোন শহর তাপমাত্রা বৃদ্ধির কারণে হিট আইল্যান্ড ইফেক্টের সবচেয়ে বেশি শিকার? বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী নাকি ঢাকা? বাংলাদেশের কোন শহর তাপমাত্রা বৃদ্ধির কারণে হিট আইল্যান্ড ইফেক্টের সবচেয়ে বেশি শিকার? আমার কাছে অপশন সি মনে হচ্ছে, রাজশাহী। অনেকেই আমাদের অলরেডি কমেন্ট করে ফেলেছেন। হাবিবুল্লাহ হাবিব লিখেছেন অপশন সি, রাজশাহী। আমারও এটাই মনে হচ্ছে। আপনারাও জানান আপনাদের কি মনে হচ্ছে, কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে আপনাদের। আমাদেরকে আপনার মূল্যবান মন্তব্যটি করে জানাবেন।
মিস মায়া লিখেছেন অপশন ডি ঢাকা। ফাহিম হাসান বলেছেন অপশন সি রাজশাহী। মামুন আশিক ভাই বলছেন অপশন ডি ঢাকা। ওকে, দেখি কোনটি সঠিক উত্তর হয়। আরো যারা যারা আছেন লাইভ দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের সঠিক উত্তর কোনটি মনে হচ্ছে। যেহেতু অনেকেই সঠিক উত্তর দিয়েছেন এবং আমার কাছে অপশন সি মনে হচ্ছে রাজশাহী, তো আমরা রাজশাহীটা সিলেক্ট করে দেখি যে এটা সঠিক উত্তর হয় কিনা। ও, অপশন ডি। আমি হয়তো চিন্তা করেছিলাম রাজশাহী থেকে গরম বেশি পড়ে জন্য হয়তোবা। আচ্ছা, আমরা ভুল ছিলাম, সঠিক উত্তরটি হচ্ছে ঢাকা। ঢাকা শহরে হিট আইল্যান্ড ইফেক্টের প্রভাব সবচেয়ে বেশি। অপরিকল্পিত নগরায়ন, সবুজায়নের অভাব ও অতিরিক্ত কংক্রিটের ব্যবহারের কারণে শহরের তাপমাত্রা আশেপাশে গ্রামীণ এলাকার তুলনায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে। গবেষণা অনুসারে ঢাকার বাতাসের গড় তাপমাত্রা গত 30 বছরে প্রায় 2.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তো আপনারা যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের সাথে কমেন্ট করেছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। গারো সমাজের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? প্রশ্নটা আবার বলছি, গারো সমাজের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? বাহা, মান্দা, গান্দো, দাকশাড়ি। আমাদের সঠিক উত্তরটি জানিয়ে দিন। অপশনগুলো আবার বলছি, বাহা, মান্দা, গান্দো, দাকশাড়ি। আনিল আক্তার আপু লিখেছেন অপশন ডি দাকশাড়ি। দেখি পরবর্তীতে আরো কে কে কমেন্ট করে। আপনারা যারা আমাদের সাথে লাইভটা দেখছেন তারা লাইভটাকে শেয়ার করে দিতে পারেন। জারিন তাসনিম রামি সাপু বলছেন অপশন সি গান্দো। হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন অপশন ডি দাকশাড়ি। মিস মায়া বলছেন অপশন বি মান্দা। আচ্ছা, অনেকে অনেক ধরনের উত্তর দিচ্ছেন। গারো সমাজের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কেউ বাহা বলছেন, কেউ গান্দো বলছেন, কেউ দাকশাড়ি বলছেন। তো আসলে আমি নিজেও জানি না এটা সঠিক উত্তরটা কি হবে। প্রমা আক্তার পরি আপু বলেছেন অপশন বি মান্দা। আচ্ছা, যেহেতু অপশন বি দুইজন বলেছেন তো আমরা অপশন বিটা সিলেক্ট করছি মান্দা। দেখি এটি সঠিক উত্তর হয় কিনা। না, সঠিক উত্তর হচ্ছে অপশন সি গান্দো। তো আমরা ব্যাখ্যাটা একটু পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো কেন এটা গান্দো হলো। আচ্ছা, ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর ভাষার নাম মান্দি। গারো মেয়েরা এখন সালোয়ার কামিজ পরেন আর নারীরা শাড়ি পরেন। গারো পুরুষেরা পরিধান করে প্যান্ট, শার্ট, লুঙ্গি, ফতুয়া ইত্যাদি, যা সাধারণ জাতীয় পোশাকের সঙ্গে সঙ্গতিপূর্ণ। গারোদের ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা। ওয়ানগালা উৎসবটি সাধারণত পালন হয়ে থাকে অক্টোবর বা নভেম্বর মাসে। এই উৎসবের মধ্য দিয়ে গারোদের চাষ, নতুন শস্য উৎসর্গ করেন সূর্য দেবতা সালজং এর নামে। সেখান থেকে কিন্তু আমরা খুবই নতুন নতুন জিনিস জানতে পারলাম, অ্যাটলিস্ট আমি জানতে পেরেছি। তো এরকমই আমাদের যে অ্যাপটি আছে এটা আপনারা একটু ঘুরে দেখতে পারেন। এই অ্যাপে কিন্তু এভাবে আপনারা কুইজ কোয়েশ্চেন গুলো বা টপিক ভিত্তিক কিছু কোয়েশ্চেন্স আছে সেগুলো কিন্তু আপনারা অ্যান্সার করে দেখতে পারেন, নিজেদেরকে যাচাই করে দেখতে পারেন। এবং প্রত্যেকটি প্রশ্নের সাথেই কিন্তু আমাদের ব্যাখ্যা রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা রয়েছে। এছাড়া আমাদের গেম পার্ট রয়েছে, ওখানে আপনি
একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে আমাদের হার্টস জিতে নিতে পারেন। এছাড়া আমাদের যে বিকাল ৩টার সময় যে লাইভ কুইজ শোটা হয়, সেখানে আপনি যদি অংশগ্রহণ করলে সেখানে আপনি বিজয়ী হতে পারেন। বিজয়ী হলে আপনাকে ১০০ হার্টস উপহার দেওয়া হবে। এছাড়া তখন আমাদের পাওয়ার প্লে রাউন্ডও হয়। পাওয়ার প্লে রাউন্ডে আপনারা অংশগ্রহণ করলে সেখানে যদি সঠিক উত্তর দিতে পারেন, আপনাদের সকলকে 50 হার্টস করে উপহার দেওয়া হবে। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আগামীতে, এটা কিন্তু আমাদের ডেইলি শো, প্রতিদিন সকাল 11টা, বিকাল 3টা এবং রোজার মাসে আর কি রমজানের সময় আমাদের একটা মডেল টেস্ট টাইপের হচ্ছে, যেটা সন্ধ্যা 7টার সময় ইফতার করে সবাই তো ফোনই ধরে, তো টাইমটাকে একটু কাজে লাগানো আর কি, মডেল টেস্ট সেশন হয়। তখন আমাদের 20টা প্রশ্ন থাকে, সেগুলো সবাই উত্তর করতে পারবেন। খুব ইম্পর্টেন্ট বেছে বেছে কিছু প্রশ্ন দেওয়া হয়, সেগুলো উত্তর করতে পারবেন। আচ্ছা, আর কথা না বাড়াই, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। রূপকল্প 2041-এর প্রাতিষ্ঠানিক স্তম্ভ কয়টি নির্ধারণ করা হয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি? আমাদেরকে কমেন্ট করে জানান সঠিক উত্তর কোনটি মনে হচ্ছে আপনার কাছে। রূপকল্প 2041-এর প্রাতিষ্ঠানিক স্তম্ভ কয়টি নির্ধারণ করা হয়েছে? আপনাদের সকলের মন্তব্যের জন্য আমি অপেক্ষা করছি। আমাকে কমেন্ট করে জানান কোনটি সঠিক উত্তর হতে পারে। কনফিউজ থাকলেও সমস্যা নেই, একটা মনে হচ্ছে যে কাছাকাছি না কটা হতে পারে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। মিস মায়া বলছেন 4টি। প্রমা আক্তার পরি লিখেছেন খ 3টি। হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন অপশন সি 4টি। আচ্ছা, প্রমা আক্তার পরি আপু হয়তো প্রশ্নের উত্তরটি চেঞ্জ করছেন, তিনিও অপশন সি 4টি বলছেন। আরো যারা দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান। যেহেতু সবাই বলছেন অপশন সি 4টি, তাহলে এটা আমরা লক করে দেখি এটা সঠিক উত্তর কিনা। জি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য। তো রূপকল্প 2041-এর প্রাতিষ্ঠানিক স্তম্ভ হচ্ছে 4টি। তো আমরা ব্যাখ্যাটা একটু পড়ে নিই যাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারি। তো জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা রূপকল্প 2041। 25 ফেব্রুয়ারি 2020 এটি জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC সভায় অনুমোদিত হয়। 4টি প্রাতিষ্ঠানিক ভিত্তি যেমন সুশাসন, গণতন্ত্র, বিকেন্দ্রীকরণ ও সক্ষমতা এর প্রাতিষ্ঠানিক স্তম্ভ। তো আমরা জানি 4টা স্তম্ভ রয়েছে এবং কি কি স্তম্ভ সেগুলোও কিন্তু আমরা জেনে নিলাম। সুশাসন, গণতন্ত্র, বিকেন্দ্রীকরণ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বিদেশে মিশনের কর্মীদের ভাতা বৃদ্ধির হার কত? বিদেশে মিশনের কর্মীদের ভাতা বৃদ্ধির হার কত? 20 থেকে 30%, 10 থেকে 15%, 15 থেকে 20%, নাকি 25 থেকে 35%? বিদেশে মিশনের কর্মীদের ভাতা বৃদ্ধির হার কত? আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন কোনটি সঠিক উত্তর।
20 থেকে 30%, 10 থেকে 15%, 15 থেকে 20%, নাকি 25 থেকে 35%? অনেকেই ইতোমধ্যে কমেন্ট করেছেন। মিস মায়া বলছেন অপশন ডি, 25 থেকে 35%। আরো যারা যারা দেখছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন সঠিক উত্তর কোনটি হবে। আমি আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য অপেক্ষা করছি। আপনারা চিন্তা ভাবনা করে আমাদেরকে উত্তরটি জানান। অপশন বি, 10 থেকে 15%। আরেকটু অপেক্ষা করি, যারা দেখছেন তারা কমেন্ট করে জানাক আমাদের যে তাদের কাছে কি মনে হচ্ছে সঠিক উত্তর কোনটি হতে পারে। আচ্ছা, যেহেতু আর কমেন্ট পাচ্ছি না, তাহলে আমরা অপশন বি সিলেক্ট করে দেখি। অপশন বি আছে 10 থেকে 15%, এবং দেখি সঠিক উত্তর কোনটি হয়। অপশন বি 10 থেকে 15%। ওকে, আমাদের উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হবে 20 থেকে 30%। মিশনের কর্মকর্তাদের ভাতা সংশ্লিষ্ট দেশের বৈদেশিক মুদ্রায় দেওয়া হয়। বাংলাদেশ সরকার এই ভাতা 20 থেকে 30% বৃদ্ধি করেছে, যা 2025 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, এবং এটাই হয়তো আজকের প্র্যাকটিস সেশনের আমাদের শেষ প্রশ্ন। রবি শঙ্কর একজন বিখ্যাত কি হবে? সেতার বাদক, গায়ক, সরোদ বাদক, নাকি বেহালা বাদক? যারা যারা আমাদের সাথে লাইভটি দেখছেন তারা কমেন্ট করে জানিয়ে দিন যে কোনটি সঠিক উত্তর হবে। রবি শঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক, গায়ক, সরোদ বাদক, নাকি বেহালা বাদক? আপনার মন্তব্যের জন্য আমি অপেক্ষা করছি। আপনার সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। ওকে, আনিল আক্তার আপু বলছেন অপশন এ, সেতার বাদক। আর বাকি যারা রয়েছেন তারাও আমাদেরকে জানিয়ে দিন যে সঠিক উত্তর কোনটি হবে। আপনাদের কি মনে হচ্ছে? প্রমা আক্তার পরি বলছেন অপশন এ, সেতার বাদক। প্রমা আক্তার পরি, আপনার পরিচয়টি জানতে পারলে ভালো লাগতো, যদি কোনো প্রবলেম না থাকে। আপনার নাম কি প্রমা? আচ্ছা, মিস মায়া বলছেন অপশন ডি, বেহালা বাদক। আমার কাছে সেতার বাদক মনে হচ্ছে। অপশন এটা সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর কিনা। সেতার বাদক। হ্যাঁ, এটাই সঠিক উত্তর। তো যারা যারা আমাদেরকে মন্তব্য করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সঠিক উত্তর দিয়েছেন, আনিল আক্তার আপু, প্রমা আক্তার আপু, দুজনে সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের দুজনকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা ব্যাখ্যাটা পড়ে নিচ্ছি। রবি শঙ্কর ছিলেন বিখ্যাত ভারতীয় সেতার বাদক। তিনি জর্জ হ্যারিসনকে সাথে নিয়ে 71 কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য গিনেস রেকর্ডে
অধিকারী ছিলেন। তিনি ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁয়ের শিষ্য এবং নৃত্যশিল্পী উদয় শঙ্করের ভাই। তো যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা যে কমেন্ট করেছেন তারা কিন্তু প্রথম থেকে আমাদের সাথে ছিলেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে। আর আপনাদেরকে বলবো বিকাল 3টার দিকেও কিন্তু আমাদের একটা লাইভ কুইজ শো আছে, সেগুলোতেও যেন আপনারা অংশগ্রহণ করেন। এছাড়া আমাদের 7টার সময় মানে ইফতারের পরে সন্ধ্যা 7টায় তখন একটা মডেল টেস্ট টাইপের হবে, সেখানেও চাই যে আপনারা যেন যুক্ত থাকেন সকলে। এছাড়া আমাদের যে অ্যাপটা রয়েছে সেটা ঘুরে দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। আর আজকের মতো আমি প্র্যাকটিস শোটা শেষ করে দিতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।